অবশেষে বুকে পাথর বেঁধে কালকের দিনটা সবাইকে দেখতে হবে। একদল যোগ্য শিক্ষক দীর্ঘদিন তাদের শিক্ষকতা করবার পর তাদের আবার চাকরির জন্যে পরীক্ষা দিতে যেতে হবে এবং সেই পরীক্ষাটায় কজন বুকে হাত দিয়ে বলতে পারবে, এবং তারা সেটা বলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন যে কজন আবার পাশ করতে পারবো, আবার চাকরি পাবো। আমি আপনি অনেক দর্শকের মতো আমরা হয়তো সেই পরীক্ষার্থী নই, কিন্তু এই প্রশ্নটার ওপর দাঁড়িয়ে আছে আগামী সমাজ। তার কারণ বিদ্যালয়, সেখানে আগামী ভাবী সমাজ তৈরি হয়, জাতির মেরুদণ্ড তৈরি হয় এই শিক্ষকদের হাতে। মানুষ গড়ার কারিগর তারা। তাহলে এই দিনটা দেখতেই হলো, এই প্রশ্নটা থাকছে। কেন থাকছে? সেই ছোট্ট কয়েকটা পয়েন্টে আপনাদের কাছে আসছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ওই ছোট্ট প্রশ্নগুলো অনেক বড় অসংখ্য প্রশ্নের হয়তো জন্ম দেবে। আচ্ছা, এটা কেমন বিচার হলো? এর আগের এপিসোডগুলোতেও বলেছি, কিন্তু এই মুহূর্তে এই দিনটা না দেখতেই চেয়েছিলাম। প্রথমত, যখন থেকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি সকলের চোখের সামনে এসেছে, আদালতে গড়িয়েছে, অসংখ্য দিন তার হিয়ারিং হয়েছে, সিবিআই তদন্ত করেছে, নানান রকমের অ্যারেস্ট হয়েছে, ওএমআর শিট খুঁজে পাওয়া যায়নি, আবার কোথাও থেকে সেই ওএমআর শিট উদ্ধার হয়েছে কিছুটা। বিশিষ্ট আইনজীবী মহল এবং আমাদের দেশের সাধারণ মানুষজন, আমরা কাগজ, টিভি, ইউটিউব, ফেসবুক এসবের মাধ্যমে আনপর মানুষজন আমরা সেগুলো জেনেছি। হাইকোর্ট থেকে সেই বিচার চলে গেছে সুপ্রিম কোর্টে। আবার হিয়ারিং হতে একটা জায়গায় কনক্লুশনে আসলেন যখন আদালত, তারা কি করলেন? যেটা হাইকোর্ট করেছিল সেটা সুপ্রিম কোর্টও করলো। চাল এবং কাঁকড় আলাদা করতে তারা পারলেন না, তাই গোটা যারা চাকরি করছিলেন সমস্ত চাকরিগুলো বাতিল হলো। আমি আসতে চাইছি একদম শেষ পর্যায়টাতে। আপনাদেরও মনের মধ্যে হয়তো এই প্রশ্ন জাগছে। একদম শেষের দিকটাতে, এই কয়েকদিন আগে আর কি, সুপ্রিম কোর্ট কি বলল? যখন এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলো, অ্যাডমিট কার্ড জারি হওয়া শুরু হলো ইত্যাদি, তখন কি হলো? তখন সুপ্রিম কোর্ট বলল যে একজনও দাগি যেন না থাকে, তাহলে অযোগ্যের তালিকা এবার প্রকাশ করো এসএসসি। তাহলে এসএসসি কি করলো? আজ করছি কাল করছি করতে একটা তালিকা প্রকাশ হলো। অযোগ্যদের যেটা কোর্ট বলল দাগি তালিকা। এতদিন আমরা জানতাম দাগি কথাটা খুব ভয়ঙ্কর ধরনের কোনো অপরাধ করলে সেই যে মানে কনভিক্টেড হয়ে যায় তাকে দাগি বলা হয়, মানে যে শাস্তিপ্রাপ্ত হয়ে যায় তাকে দাগি, আসামি বলা হয়। কোনো সমাজে শিক্ষককে দাগি বলতে হবে এ কথা ভাবতেই পারেনি কেউ। চায়ের দোকানে এখানে সেখানে একটু বয়স্ক মানুষজনদের মধ্যে এই আলোচনা খুব কমন, যে আমরা আমাদের সময় মাস্টারমশাইরা তারা যখন এখনও রাস্তা দিয়ে হেঁটে যায়, মাথা নিচু করি, তাকে প্রণাম করি, সাইকেল থেকে নেমে যাই। এটা অত্যন্ত শ্রদ্ধার একটা জায়গা। সেই শিক্ষককে কিনা দাগি বলা হলো, মানে যারা অযোগ্য তাদের, এবং তার আবার তালিকা বেরোলো, কে বার করলো? সেই এসএসসি বার করলো, মানে স্বীকার করে নিল যে তারা সেখানে চুরিটা করেছিল। তাহলে একটা দপ্তর, কোনো ব্যক্তিকে বলছি না, একটা দপ্তর, সেই দপ্তরটার মধ্যে এই কাণ্ডগুলো ঘটেছে। আদালত
এই আদালত কি করল, সেই দপ্তরটিকেই দায়িত্ব দিল আবার পরীক্ষা নেওয়ার। মানে যদি অত্যন্ত আনপড় হিসেবেও ভাবি, তাহলে এ কি আজব বিচার। একটি দপ্তরে শুধু দুর্নীতি হয়েছে তাই না, তারা সেই দুর্নীতি স্বীকার করলো এভিডেভিট দিয়ে। দীর্ঘদিন তার মামলা চললো, প্রমাণ হলো, অ্যারেস্ট হলো, এবং যার ওপরে নির্ভর করছে আগামী সমাজ, শিক্ষা, আদালত কি করলো, সেই দপ্তরটিকেই আবার বললো তুমি পরীক্ষা নাও। এই প্রশ্নটা উঠছে না যে এই পরীক্ষাটা মানে ওই যাকে বলে চোরকে বলা চোর ধরো, এ কেমন বিচার? কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই যে যারা পরীক্ষা দেবে, যদি ধরে নি সেই পরীক্ষাটা স্বচ্ছতাভাবে হয়, যদি হয়, তাহলে কোন যোগ্য শিক্ষক, শ্রদ্ধেয় যোগ্য শিক্ষক বুকে হাত দিয়ে কালকে পরীক্ষাটা দিতে বলতে পারবে যে হ্যাঁ আমি পাশ করবই? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমরা এতদিন জেনেছি, কোর্ট মনিটরড বিভিন্ন ধরনের তদন্ত হয়। তাহলে কোর্ট মনিটরড একটা পরীক্ষা কেন হবে না? এটা সবচেয়ে বড় প্রশ্ন রাখলাম সমাজের কাছে। তদন্ত তো কোর্ট মনিটর, সিবিআইকে দিয়ে কোর্ট মনিটর তদন্ত করান, ইডিকে দিয়ে কোর্ট মনিটর তদন্ত করান আদালত, এবং কোর্ট মনিটর তদন্ত হওয়ার পরেও ওই সিবিআই ওই ইডির ওপরে আপনারা অসন্তুষ্ট হয়ে যান। মানে আপনারা এমনই মনিটরিং আপনারা করেন, এমনই মনিটরিং করেন, সেই তদন্তের কোনো ফলাফল বেরোয় না। তাহলে সিবিআই আর ইডি যদি কোর্ট মনিটর যে তদন্তগুলো হয় সেগুলো কোর্ট মনিটর মানে কি, কোর্ট পরিচালনা করছে সেই তদন্তটাকে, তার নিয়ন্ত্রণাধীন তদন্ত হচ্ছে, তাহলে সেই তদন্তগুলোর ফলাফল বেরোয় না কেন? দেশের সাধারণ স্বাধীন নাগরিক হিসেবে এই প্রশ্ন রাখছি আদালতের কাছে, কেন হবে না? এ কেমন স্বাধীনতা, এ কেমন গণতন্ত্র, আর এ কেমন বিচার? কিসের জন্য একজন যোগ্য চাকুরিজীবী শিক্ষককে দ্বিতীয়বার আবার তাকে প্রমাণ দিতে হবে? ব্যর্থতা সেই শিক্ষকের নয়, ব্যর্থতা মানে এই বিচার ব্যবস্থার, এই তদন্ত ব্যবস্থার ব্যর্থতা। মানছি যে সরকার যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে তাকেও আতশ কাঁচের তলায় আনুন, ধরুন, শাস্তি দিন। সেসব করছেন না কেন? সেসব না করে যে যোগ্য তাকে আবার পরীক্ষায় বসিয়ে দিলেন। এটা মানে সুকুমার রায়ের অনেক হাসির কবিতা আছে না? তো এ তো মানে সে আজব বিচার, আজব দেশের আজব বিচারের মতো ঘটনা। এ তো লজ্জা বিচার ব্যবস্থা, ধিক 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 লজ্জা। এবং এখানেও একটা সমাধান সূত্র বেরিয়েছিল। বিশিষ্ট আইনজীবীরা যারা এই মামলাটার হিয়ারিংগুলোতে জড়িত ছিলেন, তাঁরা যখন ওই অযোগ্যের লিস্ট বেরিয়ে গেল, তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে তাহলে ব্যালেন্স পড়ে থাকলো তো যোগ্য, তাদের চাকরি ফিরিয়ে দিক, তারা কেন আবার পরীক্ষা দেবে? এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সেই দিনকে, যেদিনকে এসএসসি ওই লিস্টটা বার করলো অযোগ্য দাগি তালিকা, সেই দিনকেই তিনি জানালেন সংবাদ মাধ্যমের কাছে এবং সরকারের কাছে বার্তা দিলেন যে একটা অর্ডিন্যান্স আনা হোক, বিধানসভা তখন চলছে, একটা অর্ডিন্যান্স আনা হোক, যে অর্ডিন্যান্স এনে এই যোগ্যদের যারা মানে অযোগ্য যারা বেরিয়ে গেল
তাহলে যোগ্য যারা আছে তাদের চাকরিতে বহাল করে দেওয়া হোক। বিধানসভায় তুলকালাম কাণ্ড হয়ে গেল, সেটা আমাদের এই মানুষের ভাষাতে আমরা বিভিন্ন এপিসোডে সেগুলো দেখিয়েছি, কিন্তু সেই অর্ডিন্যান্সটাও আসলো না। আর আদালত নিজে এই ব্যবস্থা কি নিতে পারতো না যে এই তো অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, দেন ঠিক আছে আমরা আমাদের যে বিচারটা আছে সেটাকে রেকটিফাই করছি, আর একটু সময় নিচ্ছি, ঠিক আছে এই পরীক্ষাটা আপাতত, আরে পটাপট মামলায় আপনারা স্টে দিয়ে দেন, পটাপট মামলায় স্টে দিয়ে দেন। এই মামলাতেই কতবার দিয়েছেন, বিচার দীর্ঘায়িত করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ বিচার পড়ে রয়েছে। একটা পরিসংখ্যান দেখছিলাম, হাজার হাজার মানে বিচারাধীন বন্দি বিচার না পেয়ে বছরের পর বছর জেলের মধ্যে বসে আছে, বিলম্বিত বিচার। তা এক্ষেত্রে আর কটা দিন দেরি করলেন না কেন আপনারা? এবং সেই দেরিটা করে আপনারা বিচারটাকে আরেকবার ভাবতে পারতেন, আলোচনায় কি না বেরোয়। আচ্ছা, সেটা গেল একটা। তাহলে আপনারা তো আর একটা বডি তৈরি করতে পারতেন, একটা কমিটি তৈরি করতে পারতেন, একটা নিয়ামক টেম্পোরারি একটা পরীক্ষাটা কন্ডাক্ট করবার জন্যে, কোর্ট মনিটরড এক্সামিনেশন, এটা কন্ডাক্ট করবার জন্য তো একটা বডি তৈরি করতে পারতেন। দেশের বিখ্যাত মনীষীতুল্য সমস্ত নিরপেক্ষ মানুষদের নিয়ে, গুণীজনদের নিয়ে একটা কমিটি তৈরি করতে পারতেন। আমাদের দেশ অত্যন্ত গর্বিত আমরা যে অসংখ্য গুণীজন আছেন তাতে, তাহলে সেটা নিয়ে একটা কমিটি তৈরি করতে পারতেন, যে কমিটিটা যদি পরীক্ষা নিতেও হয় এই পরীক্ষাটা কন্ডাক্ট করতো। কারা? যারা কিনা এই দুর্নীতিটা, যারা মিনস সেই সংস্থাটা যাদের ওপরে প্রশ্নচিহ্ন না, প্রমাণিত প্রশ্নচিহ্ন উঠে গেছে, আপনারা কি করলেন? তাদেরকেই আবার সেই পরীক্ষাটা কন্ডাক্ট করতে দিয়ে দিলেন। আপনারা বহু বিরাট পণ্ডিত মানুষজন, অথচ দেশের মানুষ দেখে 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 হতাশ হয়ে পড়ছে যে এ কেমন পাণ্ডিত্য, যে পাণ্ডিত্য আরো জটিলতার সৃষ্টি করে, সমাধান করে না। অত্যন্ত দুঃখের দিন আগামীকালের দিনটা, যেখানে আমাদের এই দৃশ্য দেখতে হবে যে এসএসসি সংস্থাটা এই দুর্নীতিটা মধ্যে জড়িত ছিল, সেই এসএসসির মাধ্যমেই আবার এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে। আদালত যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দিতে পারল না, এবং এই যে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সর্বদলীয় প্রস্তাব, সেই সর্বদলীয় প্রস্তাব করে একটা অর্ডিন্যান্স করে, বা আরও বিভিন্ন রকম নানান ধরনের যদি কনস্টিটিউশনাল বাধা থাকে, সাংবিধানিক কোনো প্রশ্ন থাকে, সেগুলোকে এক জায়গায় বসে আলোচনার ভিত্তিতে মিটিয়ে এদের চাকরিগুলোকে ফিরিয়ে দেওয়া, সেই ব্যবস্থা করা যেত। অথবা যদি পরীক্ষা নেওয়া হতো তাহলে কোর্ট মনিটরড একটা পরীক্ষা নেওয়া যেত, যেটা একটা নিরপেক্ষ কমিটি দিয়ে, প্রশ্নাতীতভাবে একটা নিরপেক্ষ কমিটিকে দিয়ে পরীক্ষাটা নিয়ে তাদের নিয়োগটা দেওয়া যেত। তাহলে এত প্রশ্নের জন্ম নিত না। সরকারও নিজের মুখ উজ্জ্বল করতে পারত যে যা হয়েছে দেন ঠিক আছে, তাদের একটা বলার আরও অবকাশের জায়গা তৈরি হতো, এতগুলো পজিটিভ জিনিস ঘটতে পারত। আর এই পরীক্ষার পরে আপনারাই আদালত, কারণ আদালতকেই বলবো এই কারণে যে পুরো বিষয়টার আদেশগুলো তো তারাই দিয়েছেন, আদালত আপনারা কি আগামী যে প্রশ্নচিহ্নগুলো উঠে থাকলো সেগুলো ভাবলেন? এই প্রশ্নগুলো আগামী দিনের সমাজে অবিচ্ছিন্নভাবে থেকে গেল না? আবার বলছি, আগামীকালের দিনটা বড় দুঃখের দিন। যে সমস্ত মানুষ
শ্রদ্ধেয় শিক্ষকরা, তাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে। মানুষের ভাষার তরফ থেকে তাদের প্রতি মানে সহানুভূতি জানানোর কোনো ভাষা নেই। আর ওর মধ্যেও মিশে থাকা বা ও এখনও যারা শাস্তি পেল না, এই কাজটা যারা করলো, এত বড় জঘন্য অপরাধ যারা করলো, যা মানব হত্যার সমতুল, কারণ আগের শোতে বলেছি হত্যার সমতুল। কেন না, এতগুলো মাধ্যমিক এইচএসের ব্যাচ বেরিয়ে গেছে মাঝখান দিয়ে, এনআরআই খাতা দেখেছেন, এনআরআই নাম্বার দিয়েছেন, এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করে দিয়েছেন এনারা, ভুলভাল শিখিয়েছেন ক্লাসের মধ্যে বসে। হ্যাঁ, এই এত এত প্রশ্ন থেকে গেল। তাদের ধিক্কার জানাই, কারণ কোর্ট তাদের কোনো শাস্তির ব্যবস্থা করছে কি এখনো পর্যন্ত জানতে পারছি না। আর এইটার সাথে যারা জড়িত তাদের খুঁজে বার করে করে কেন জেলের মধ্যে ঢোকানো হবে না এবং মানে তাদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে না। প্রশ্নগুলো থাকলো, আপনারাও চিন্তা করুন। নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে আমরা এটুকুই পারি, সমাজের কাছে এই প্রশ্নগুলো রাখতে পারি, ভাবতে বলতে পারি, যেটা অসংখ্য মানুষের প্রশ্ন। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মানুষের ভাষায়। আমরা নজর রাখবো আগামী দিনে, আশা করব সমাজ সুন্দর হবে, আশা করব বিচার ব্যবস্থা গতিশীল হবে, আশা করব যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের গর্বের ছিল বাংলার যে শিক্ষা ব্যবস্থা, সেই সুদিন আবার ফিরে আসবে। আগামী এপিসোডগুলোতে নজর রাখুন। নমস্কার।